আসসালামু আলাইকুম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব টেমপ্লেট প্যাটার্ন সম্বন্ধে। টেমপ্লেট প্যাটার্ন হচ্ছে একই কাঠামোতে বারবার ধারাবাহিক ফলাফল পাওয়ার একটি কৌশল। তো এই টেমপ্লেট প্যাটার্ন কেন এবং কখন প্রয়োজনীয়? ধরুন আপনি প্রতিদিন 10টি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছেন। প্রতিবার আপনাকে বলতে হচ্ছে প্রোডাক্ট নেম এখানে দাও, ফিচার্স এখানে দাও, বেনিফিটস এখানে দাও, শেষে একটা কল টু অ্যাকশন। আবার পরের প্রোডাক্টের জন্য একই প্রম্পট। তো 10টা প্রোডাক্ট হলে 10 বার প্রম্পট লিখতে হচ্ছে, কিন্তু যদি আমরা এমন একটা ফিক্সড স্ট্রাকচার বা একটা টেমপ্লেট তৈরি করতে পারি যেখানে শুধু প্রোডাক্টের তথ্যগুলো পরিবর্তন করলেই হবে, তাহলে কাজটা অনেক দ্রুত হয়ে যাবে। আর এই কাজটি করতে পারে টেমপ্লেট প্যাটার্ন। তো আজকের ভিডিওতে আমরা জানবো টেমপ্লেট প্যাটার্ন কি, কিভাবে নিজের টেমপ্লেট প্যাটার্ন তৈরি করবেন এবং কয়েকটা বাস্তব উদাহরণ আমরা দেখব। তো চলুন শুরু করি। তো প্রথমেই প্লেস হোল্ডার হচ্ছে আহ, যেখানে আমরা জানি যে এমন একটি জায়গা যেখানে পরে কোনো তথ্য, নির্দিষ্ট তথ্য বসাতে হবে। ধরুন আমরা লিখলাম, এই টেমপ্লেটটা দিলাম ইনভয়েস, এটা হচ্ছে প্লেস হোল্ডার, এটা হচ্ছে কাস্টমার ইনভয়েস ফর, তারপরে সে এআই কিন্তু এখানে কাস্টমার নামটা বসাবে, টোটাল অ্যামাউন্ট ইজ সে টোটালটা বসাবে। তো এখন যদি আমরা এআই কে বলি ফিল ইন দ্য প্লেস হোল্ডার্স ইউজিং দিস ইনফরমেশন, বব স্পেন্ড $45, আমার একটা ইনভয়েস দরকার, সে আমরা বলছি যে বব স্পেন্ড $45, এটা বেস করে তোমরা এটা ইনভয়েসটা বানিয়ে দাও। আমরা এই প্রম্পটটা দিয়ে ট্রাই করি। তো এখানে ও আমাকে দেখালো ইনভয়েস ফর বব, টোটাল ইজ $45, যেভাবে আমি বলেছিলাম সেভাবেই দিল। এখানে কিন্তু কোনো স্ট্রাকচার পরিবর্তন হয়নি, কিন্তু শুধু কাস্টমারটা হয়ে গেছে বব আর টোটালটা হয়ে গেল $45। তো এটা হচ্ছে টেমপ্লেট প্যাটার্নের মূল ধারণা। টেমপ্লেট প্যাটার্নের ইউজফুলনেস কি, কেন আমরা এটা ব্যবহার করব? কারণ হচ্ছে ধরুন আপনি প্রতিদিন একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখছেন। সাধারণ প্রম্পট হতে পারে রাইট আ প্রোডাক্ট ডিসক্রিপশন ফর গ্যালাক্সি ওয়াচ 9, মেনশন দ্য মেইন ফিচার্স, বেনিফিটস, টার্গেট কাস্টমার্স অ্যান্ড ইনক্লুড এ কল টু অ্যাকশন। এটা হলো একটা সাধারণ প্রম্পট। পরের প্রোডাক্টের জন্য আবার প্রম্পট পরিবর্তন করতে হবে, কিন্তু টেমপ্লেট প্যাটার্ন ব্যবহার করলে আমরা একবার টেমপ্লেটটা বানিয়ে রাখলেই আমাদের হবে। যেমন রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন ইউজিং দিস স্ট্রাকচার, স্ট্রাকচারটা বলে দিলাম যে প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট নেম, টার্গেট কাস্টমার হচ্ছে টার্গেট কাস্টমার, সে বলবে কারা, কি ফিচার্সগুলো কি থাকবে, মেইন বেনিফিটস, এগুলো হচ্ছে সব প্লেস হোল্ডার, সে এখানে এই তথ্যগুলো বসাবে, কল টু অ্যাকশন। এখন শুধু ইনফরমেশন পরিবর্তন করলে হবে। আজ আজ আপনি দিলেন প্রোডাক্ট নেম ইজ রানিং শুজ, ঠিক আছে, এটা দিয়ে আপনি দিয়ে দিলেন। আগামীকাল দিবেন শুধু প্রোডাক্ট নেম ইকুয়ালস টু ওয়্যারলেস হেডফোনস, পরের দিন দিবেন প্রোডাক্ট নেম ইকুয়ালস টু স্মার্ট ওয়াচ। তো এইভাবে আপনি টেমপ্লেট প্যাটার্ন ইউজ করে আপনার সব ইয়েগুলো, আপনার ইনফরমেশন আপনি বের করতে পারেন। তো টেমপ্লেট প্যাটার্নের 3টি মূল বিষয় আছে। একটি ভালো টেমপ্লেট প্যাটার্নের জন্য সাধারণত 3টি গুরুত্বপূর্ণ অংশ থাকবে। এক নম্বর হচ্ছে ফিক্সড স্ট্রাকচার, কোন ফরম্যাটে আউটপুট চাই সেটা আগে থেকে নির্ধারণ করবেন। যেমন এটা হচ্ছে স্ট্রাকচারটা থাকবে এরকম ফিক্সড, টাইটেল, ডিসক্রিপশন, বেনিফিটস, কল টু অ্যাকশন। এটা সবসময় এটা হবে না, মানে এটা আপনার ইয়ে হিসাবে পরিবর্তন হবে, কিন্তু এখানে এটা আমি এটা এক্সাম্পল দেখালাম। আপনি যদি টাইটেল চান, ডিসক্রিপশন চান, এইভাবে একটা ফিক্সড স্ট্রাকচার দিয়ে দিবেন, এগুলা ফিক্সড থাকবে। ডাইনামিক প্লেস হোল্ডার যেগুলো থাকবে, যেই তথ্যগুলো প্রতিবার পরিবর্তিত হবে, যেমন প্রোডাক্ট নেম, এই প্লেস হোল্ডারগুলো থাকতে হবে, টার্গেট অডিয়েন্স, প্রাইস, ফিচার্স, তারপরে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকবে। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিবার একই ধরনের আউটপুট পাওয়া যায়। আপনি যদি 100টি প্রোডাক্টের ডিসক্রিপশন তৈরি করেন তাহলে প্রত্যেকটি স্ট্রাকচার একই থাকবে, এতে কাজ খুব দ্রুত হবে এবং ম্যানুয়াল ফরম্যাটিংয়ের ঝামেলা কমে যাবে। তো আমরা এখন একটা বাস্তব উদাহরণ দেখি এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য। এখানে একটা আমি বললাম যে অ্যানালাইজ দ্য ফলোয়িং এসইও কিওয়ার্ড ইউজিং দিস টেমপ্লেট। এটা হচ্ছে টেমপ্লেট আমি দিলাম। প্রাইমারি কিওয়ার্ড বিগিনার ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, সার্চ ইন্টেন্ট,
target audience, target audience, recommended article title, secondary keywords, তারপর দিবে content angle দিবে, suggested outline, primary, দেখুন এইখানে primary keyword আমি যেটা বলেছিলাম এটা আমি দিয়ে দিলাম primary keyword হিসেবে। এই প্রম্পটটা ইউজ করে দেখি। এক্সকিউজ মি। ওকে, প্রাইমারি কিওয়ার্ড বললো বিগিনার ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। এটা সার্চ ইন্টেন্ট হচ্ছে ইনফরমেশনাল, দ্য সার্চার ওয়ান্টস এ সিম্পল প্র্যাকটিক্যাল ডায়েট প্ল্যান। আচ্ছা, টার্গেট অডিয়েন্স কারা বললো, রিকমেন্ডেড আর্টিকেল টাইটেল, এটা আপনার আর্টিকেল টাইটেল হতে পারে, সে এটাই রিকমেন্ড করছে। তারপর সে আবার সেকেন্ডারি কিওয়ার্ডসও দিয়ে দিল, বিগিনার ওয়েট লস ডায়েট প্ল্যান, সিম্পল ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, 7-day ওয়েট লস মিল প্ল্যান। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ডস। কন্টেন্ট অ্যাঙ্গেলটা দিল, ক্রিয়েট এ বিগিনার ফ্রেন্ডলি রিয়েলিস্টিক 7-day ডায়েট প্ল্যান। সাজেস্টেড আউটলাইন হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আউটলাইন আপনার H2 তে দিবে, H2, তারপরে হাউ ওয়েট লস, হাউ টু স্টার্ট ওয়েট লস ডায়েট, হেলদি ফুডস, হেলদি স্ন্যাক্স। তো এইভাবে সে আপনাকে পুরো একটা আর্টিকেল স্ট্রাকচার দিয়ে দিল কিওয়ার্ড দিয়ে। এখন আমরা আবার বলতে পারি, আমরা এখানে বলেছিলাম প্রাইমারি কিওয়ার্ড। আচ্ছা, প্রাইমারি কিওয়ার্ড এক্সারসাইজ ফর ওয়েট লস। এর আগে আমরা বলেছিলাম যে বিগিনার ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। তো এখন আমি আর কিছু দিব না, আমি শুধু লিখবো প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এক্সারসাইজ ফর ওয়েট লস, কারণ টেমপ্লেটটা দেওয়া আছে। সে প্রাইমারি কিওয়ার্ড এক্সারসাইজ ফর ওয়েট লস হিসেবে সার্চ ইন্টেন্ট বের করলো, ইনফরমেশনাল, টার্গেট অডিয়েন্স, রিকমেন্ডেড আর্টিকেল টাইটেল হচ্ছে এক্সারসাইজ ফর ওয়েট লস, বিগিনার্স গাইড টু এফেক্টিভ ওয়ার্কআউটস। সেকেন্ডারি কিওয়ার্ডস বেশ কয়েকটা দিয়ে দিল, কন্টেন্ট অ্যাঙ্গেল, তারপর সাজেস্টেড আউটলাইন, ইন্ট্রোডাকশন থাকবে, হোয়াট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, 10 effective exercises for weight loss, cardio versus strength training, beginner 7-day exercise plan for weight loss। তো এই হচ্ছে আপনার টেমপ্লেট প্যাটার্নে একটা এসইওর জন্য যদি আমি টেমপ্লেট প্যাটার্ন লিখেন তার একটা উদাহরণ। এখন আমরা দেখি ব্লগ আর্টিকেলের জন্য। আপনি লিখতে চাচ্ছেন একটা রাইট এ ব্লগ আর্টিকেল ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার, টপিক হচ্ছে টপিক, টার্গেট অডিয়েন্স, এটা হচ্ছে সেই ওয়ার্ড কাউন্ট কত আপনি দিয়ে দিবেন, কি পয়েন্টস, কল টু অ্যাকশন, সিটি, কল টু অ্যাকশন, টপিক। আচ্ছা, এটা আমরা দিয়ে দেখি। এটার জন্য আমরা এখানে কিছু চেঞ্জ করি, কারণ আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে টপিক হচ্ছে what to eat to stay strong after 50। এখন ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমি দিব 800। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম ওয়ার্ড কাউন্ট, এবং টপিকটাও দিয়ে দিলাম। দেখি সে আমাকে আর প্রথমে এই কমেন্টটা দিলাম, প্রম্পট রাইট এ ব্লগ আর্টিকেল ইউজিং দ্য ফলোইং স্ট্রাকচার। সেখানে আপনাকে চ্যাট জিপিটি মাঝে মাঝে আপনাকে 2টা রেসপন্স দেয়। এখানে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন। এখানে আপনাকে 2টা দিল, রেসপন্স 1, রেসপন্স 2। What to eat to stay strong after 50, a simple nutrition guide। আচ্ছা, turning 50 can be exciting, getting older does not mean you have to accept feeling weak। আচ্ছা, eat এখানে হচ্ছে eat আমি যেটা বলেছিলাম 800 ওয়ার্ডস, 800 ওয়ার্ডসে দিবে, eat enough protein,
মানে 50 বছরের পরে স্ট্রং থাকতে হলে আপনাকে এনাফ প্রোটিন খেতে হবে। প্রোটিনের চয়েসগুলো হচ্ছে এগস, ফিশ, চিকেন, লিন মিট। চুজ ফুডস রিচ ইন ক্যালসিয়াম অ্যান্ড ভাইটামিন ডি, যেমন মিল্ক, ইয়োগার্ট, চিজ। ইট মোর কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। বিভিন্ন রঙিন শাকসবজি, ফলমূল খেতে হবে। ডোন্ট ফরগেট হেলদি ফ্যাটস, যেসব হেলদি ফ্যাটি ফিশ খুবই ভালো সোর্স অফ ফ্যাট। ওয়ালনাটস খুব ভালো, অ্যালমন্ডস, চিয়া সিডস। তারপরে তারপর হচ্ছে চুজ ফুডস সাচ এস ওটমিল, ব্রাউন রাইস, হোল গ্রেন ব্রেড, বার্লি, কিনোয়া, বিনস, লেন্টলস। ভেজিটেবলস, ড্রিঙ্ক এনাফ ওয়াটার এবং লিমিট হাইলি প্রসেস ফুডস। মানে হাইলি প্রসেস ফুডটা আপনাকে লিমিট করতে হবে, এটা একদম বাদ দেওয়াই ভালো। সিম্পল ডে অফ ইটিং আফটার 50, মানে here's an example of what a balanced day could look like. একটা এক্সাম্পল হলো ব্রেকফাস্টে কীভাবে খাবেন, লাঞ্চ, স্ন্যাক, ডিনার। তাও কনক্লুশনও দিয়ে দিল, ঠিক আছে। তো আমি এখন বলতে পারি আই প্রিফার দিস রেসপন্স, তাহলে এটাই থাকবে। আচ্ছা, তো ঠিক আছে। নেক্সটে আমি একটা দেখব এক্সট্রাক্ট ইনফরমেশন। এই যে একটা আর্টিকেল আমি দিলাম, আমি তাকে বলছি যে এই আর্টিকেল থেকে ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে আমাকে বলো। এখানে ইস্ট পাকিস্তানের সময়কার কিছু মানুষের নাম আছে, খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগরা, হ্যাঁ, এসব বিভিন্ন মানুষ, ভুট্টো আছে, শেখ মুজিবুর রহমান। এবং আমি এখানে টেমপ্লেটটা হচ্ছে বায়ো, এখানে আমি মার্কডাউন ইউজ করছি। মার্কডাউনের মধ্যে যে দুইটা হ্যাশট্যাগ থাকলে হচ্ছে এটা আপনার হেডলাইন হিসেবে থাকবে, এটা এআই এর মার্কডাউন। এবং তিনটে অ্যাস্টারিস্ক থাকলে এটা হচ্ছে সাব হেডিং। তো আমি বললাম আমাকে দিবা বায়োতে, এখানে নাম থাকবে। তবে এক্সিকিউটিভ সামারি হচ্ছে 1 সেন্টেন্স এক্সিকিউটিভ সামারি দিবা, তারপরে ফুল ডিসক্রিপশন 1 প্যারাগ্রাফ সামারি। তো এই আর্টিকেলটা থেকে সে তথ্যগুলো নিয়ে আলাদা আলাদা মানুষের ব্যাপারে বায়ো সে আমাকে দিবে। এখানে কিন্তু মানুষগুলোর ব্যাপারে আলাদাভাবে কিছু লেখা হয় নাই। তো আমরা এটা ট্রাই করে দেখি। আচ্ছা, আচ্ছা, সেখানে বায়ো শুধু একজনের দিল, বাকিগুলা বায়ো দেয় নাই। আমি দেখি আবার ওকে বলি আই ওয়ান্ট বায়ো ফর ইচ individual mentioned in this article. Do some internet research. ইন্টারনেট থেকে ঘেটে তুমি ইনফরমেশনগুলো বের করো। এই এখন দেখেন, এখন সে ঠিক মতো দিল। খাজা নাজিমুদ্দিনের একটা বায়ো দিল, তারপর দিল মোহাম্মদ আলী বগরা, তার বায়ো ফুল ডিসক্রিপশন। হুসেন শাহিদ সোহরাওয়ার্দী, তারপর দিল ইস্কান্দার মির্জা, আইয়ুব খান, ইয়াহিয়া খান, শেখ মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, মুবাশির হোসেন। মানে যাদের নাম ছিল এই আর্টিকেলটাতে, সবার সে বায়োগুলা আমি যেভাবে বলেছিলাম টেমপ্লেটে, সে এভাবে আলাদা আলাদা করে সবার বায়ো ইনফরমেশন এক্সট্রাক্ট করে সে আবার ইন্টারনেটে কিছু সার্চ করে তাদের বায়ো সম্বন্ধে জেনে আমাকে এটা প্রেজেন্ট করলো। তো এই হচ্ছে আমাদের টেমপ্লেট প্যাটার্ন। এখন টেমপ্লেট প্যাটার্ন আপনি কিভাবে তৈরি করবেন?
টেমপ্লেট প্যাটার্ন তৈরি করতে হলে আপনাকে যেটা করতে হবে, কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যেমন কাজটা আগে নির্ধারণ করতে হবে কোন কাজটা আপনি চাচ্ছেন। যেমন ব্লগ রাইটিং, ঠিক আছে? ব্লগ রাইটিং আপনি চুজ করলেন, তারপরে আউটপুট স্ট্রাকচার দিলেন, ঠিক করবেন। আপনার ফাইনাল আউটপুটে কি কি অংশ থাকবে, যেমন টাইটেল, ইন্ট্রোডাকশন, মেইন সেকশন, কি কি চান আপনি ফাইনাল আউটপুটে। তারপর স্টেপ 3 তে যেসব তথ্য পরিবর্তন হবে সেগুলো খুঁজে বের করতে হবে। সেই প্লেস হোল্ডারগুলো আপনাকে দিতে হবে, যেমন টপিক, অডিয়েন্স, এই। তারপর স্টেপ 4 এ হচ্ছে এআইকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিতে হবে। আমি কিন্তু এর আগে দেখেছেন আপনি, আমি ইনস্ট্রাকশনে পরিষ্কার ছিল না, তাই সে ইনফরমেশন এক্সট্রাক্ট করার সময় শুধু একজনের বায়োটা দিল, আর কারোটা দেয়নি। পরে যখন বললাম ইচ ইন্ডিভিজুয়ালটা দাও এবং ইন্টারনেট রিসার্চ করে সে কিন্তু ইনফরমেশনগুলো বের করে দিল। তো এই হচ্ছে। তো এটা আপনি বলতে পারেন ইউজ দ্য ফলোইং টেমপ্লেট এক্স্যাক্টলি, ফিল ইন দ্য প্লেস হোল্ডার্স বেসড অন দ্য, এইগুলো আপনি ওকে বলতে পারেন। তারপরে তারপর একটা টেস্ট রান দিবেন। টেমপ্লেটে যে হলেই যে হয়ে গেল তাই না, আপনি এটা টেস্ট করে দেখবেন যে কেমন হচ্ছে, সে এটা কি ধরনের, সে এটা ঠিক মতো কাজ করছে, এআই কি ঠিক মতো বুঝতে পারছে জিনিসটা নাকি। তো একটা ভালো টেমপ্লেটের জন্য এটা একটা ভালো টেমপ্লেট একটা রান্নাঘরে একটা ভালো রেসিপি কার্ড বানিয়ে রাখার মতো। প্রতিবার নতুন করে ভাবতে হবে না, উপকরণ একই থাকবে, স্ট্রাকচারে থাকবে, কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলা বদলাবে। তো আজ থেকে আপনার প্রতিদিনের পুনরাবৃত্তিমূলক কাজগুলো লক্ষ্য করুন। যে কাজ আপনি বারবার একই ফরম্যাটে করছেন, সেটার জন্য একটি টেমপ্লেট তৈরি করতে পারেন। এর ফলে আপনি চ্যাটজিপিটিকে একটি পুনর্ব্যবহারযোগ্য কর্মধারার অংশ বানিয়ে ফেলতে পারেন। তো আজ আমরা টেমপ্লেট প্যাটার্ন সম্বন্ধে জানলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা শিখব আরও ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে মেটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েশন প্যাটার্ন, অর্থাৎ কিভাবে এআই এর সঙ্গে কাজ করার জন্য নির্দিষ্ট কমান্ড বা মিনি ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায়। তো দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।